বাইরের বৃষ্টিটা যেন আরো বাড়ল। টিনের চালের আওয়াজ যেন তা জানাই দিচ্ছে কারেন্ট সে তো অনেক আগেই চলে গেছে। দাদু বলল, দাদু ভাই, কারেন্ট আজ আর আসবে না। এটা তো আর শহর না রে, যে কারেন্ট গেলেই কিছুক্ষণের মধ্যে চলে আসবে। টুকাই, যা তো বাবা, লণ্ঠনে একটু তেল ভরে দে। টুকাই হলো আমার মামার ছেলে। টুকাই বলে, আরেকবার শোনাতে হবে কিন্তু। এই বলে টুকাই লণ্ঠনে তেল ভরে নিয়ে এলো। দাদু চেয়ারে বসে চাদরটা দিয়ে নিজেকে ভালো করে মুড়িয়ে নিল। আমি আর টুকাই দাদুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। তবে দাদু বলার আগেই কিছু একটা ব্যাঘাত পেয়ে রেগে উঠল। বলল, ওরে শালা, ভূতের গল্প শুনবি? এত আলোতে যা, লণ্ঠনের শিখাটা একটু কমিয়ে দে। মা বলে দাদু যখন গল্প বলে তার আগে পটভূমিটা একটু সাজিয়ে নেয়। লণ্ঠনের শিখাটা কমাতে যেন একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি হলো। বাইরে মুষলধারে বৃষ্টি, টিনের চালে তার আওয়াজ, আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। তার কিছুক্ষণ পর মেঘ ডাকার শব্দ, মাঝে মাঝে একটা শীতল বায়ু জানালা দিয়ে এসে লণ্ঠনের শিখাটা একটু করে নাড়িয়ে দিয়ে যাচ্ছে। সন্টুকাই, এটা কোনো বানানো গল্প না, এটা আমার ছোটবেলার কথা। ওই প্রথম হবে আমার বয়স 11-12 বছর। এই রকমই এক শীতের রাতে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। আমি আর আমার কাকার ছেলে পচা ঠিক করলাম কাল ভোরে উঠে তাল কুড়াতে যাব। এখন তোরা কি বুঝবি তাল কুড়ানো, আম কুড়ানোর মজা? একটু দেরি করলেই আরো কিছু পাবি না। আর 5-6টা ছেলের সঙ্গে ঠেলাঠেলি করে আম জাম কুড়ানোর মজাই ছিল আলাদা। যেমন ভাবা তেমন কাজ। পরের দিন ভোররাতে তাল কুড়াতে বেরিয়ে পড়লাম, হাতে একটা লণ্ঠন আর এক ব্যাগ নিয়ে। লণ্ঠনের আলোতে কুয়াশায় ঢাকা বৃষ্টিতে ভেজা কাঁচা রাস্তার কাদাতে পেছল কাটতে কাটতে পৌঁছালাম বাঁশবনের পাশে তাল বাগানে। সারি সারি ভাবে সাদা তাল গাছ এখন বেঁচে রয়েছে মুখার্জিদের তাল বাগানে। পচা ছেলে বলে উঠল, এখনো কেউ আসেনি রে ভোলা, অনেক তাল কুড়ানো যাবে। তুই এই সামনের গাছ থেকে শুরু কর, আমি ওই দিকের গাছগুলো থেকে আনছি। আমার প্রায় 6-7টা তাল ব্যাগে ভরার পর পচার গলার চিৎকার শুনতে পেলাম, দে এটা আমায় দে। লণ্ঠনটা হাতে নিয়ে পচার দিকে দৌড়ে গেলাম। প্রায় দূর থেকে দেখতে পেলাম বাঁশবনের পাশে যে শেষ গাছটা আছে সেটার নিচে পচা আর একজন মারামারি করছে। কুয়াশার জন্য ঠিক করে দূর থেকে দেখতে পাচ্ছিলাম না। আমি কাছে যেতেই ছেলেটা পচাকে সপাটে একটা চর মেরে মাটিতে ফেলে দৌড়ে বাঁশবনের দিকে চলে গেল। পচা চিৎকার করে বলল, দাঁড়াও বেটা, একবার ধরতে পাই তারপর বুঝিয়ে দেব কার সাথে তুমি পাঙ্গা নিয়েছ। এই বলে দিলাম। পচা আমি তাল ভরা বস্তা নিয়ে বাড়ি পৌঁছালাম। কিছুক্ষণ পর সূর্য উঠল। পচা বলল, ভাই, শরীরে বড্ড যন্ত্রণা হচ্ছে। দুপুর হতে হতে পচার প্রচন্ড জ্বর এলো। কাকিমা মাথায় জলপট্টি দিয়েও জ্বর নামাতে পারল না। কাকু ডক্টরকে খবর দিল। বিকেলে ডক্টর এলো, কিছু ওষুধ দিয়ে চলে গেল। রাতে পচার জ্বর আরো বাড়ল। পরের দিন সকালে ঘুম ভাঙল কান্নার আওয়াজে। ঘুম থেকে উঠে বাইরে বেরোতেই কি হয়েছে জানতে চাইলে মা আমায় জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, পচা আর নেই রে ভোলা, পচা আর নেই। এটা শুনে আমি যেন কেমন হতবাক হয়ে গেলাম। মনের কোণে জমে থাকা অজস্র কষ্ট যেন যেন অশ্রু হয়ে ঝরে পড়তে লাগলো। আস্তে আস্তে কাকুর ঘরের দিকে এগিয়ে গেলাম। ঘরে ভেতর ঢুকে দেখি পচা বিছানায় নিস্তেজ হয়ে পড়ে আছে, আর কাকিমা পচাকে জড়িয়ে ধরে অঝরে কেঁদে যাচ্ছে। কিছুক্ষণ পর গ্রামের সবাই এলো। গ্রামের ডোমদের ডাকা হলো। তারা মাথা নিয়ে এসে খই ছেটাতে ছেটাতে পচার শেষ বিদায় জানাই দিল। পচার মারা যাওয়া বেশ কিছুদিন হয়ে গেছে। রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষ করে আমি আর কাকিমা শুয়ে আছি। কাকু নিজের ব্যবসার কাজে বাইরে গেছে। আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল কি একটা আওয়াজে। কাকিমাকে দেখতেই বুঝতে পারলাম কাকিমা কিছু একটা দেখে আতঙ্কিত হচ্ছে। কাকিমার চোখ অনুসরণ করে তাকাতেই ভয় আতঙ্কে আমার হাত পা যেন অবশ হয়ে গেল। মনে হচ্ছে কোনো এক অজানা শক্তি তার মন্ত্র বলে আমাকে বেঁধে ফেলেছে।
স্পল লণ্ঠনের আলোয় বুঝতে পারলাম যে একটা বাচ্চা ছেলে কোনো কালো ছায়া গোটা ঘরে পাগলের মতো ছুটে বেড়াচ্ছে, আবার কখনো জানলায় বসে দোল খাচ্ছে। আমি সমস্ত স্নায়ুর শক্তি একত্রিত করে কাঁপা কাঁপা গলায় বলে উঠলাম, ওহ ওহ, ওটাকে। কিছুক্ষণ নিঃশব্দ হয়ে তারপর কাকিমা নিচু স্তরে বলল, চুপ করে শুয়ে থাক। আমি প্রায় দম আটকে শুয়ে শুয়ে দেখতে লাগলাম ছায়ামূর্তিটিকে। ছায়ামূর্তিটি কখনো হাসে, আবার কখনো কাঁদে, আবার পরক্ষণেই জানলায় বসে দোল খায়। এই রকম কতক্ষণ হলো জানি না, তবে হঠাৎ নিস্তব্ধতায় গোটা ঘরটা ভরে গেল। আমি আস্তে আস্তে ঘরের চারিদিকে চাইতে লাগলাম। দেখলাম ছায়ামূর্তিটা আর ঘরের মধ্যে নেই। এতক্ষণে ভয়ে গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছিল। আমি হাঁপ ছেড়ে জলের গ্লাসটার দিকে হাতটা বাড়াতে যাব, অমনি কিছু ঘরের বাইরের দরজাটা কাছে গিয়ে কিছু একটা ঘষার শব্দ পেল। দরজাটার দিকে মাথাটা ঘুরিয়ে দেখলাম বাইরের লণ্ঠনটা কে যেন টেনে টেনে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারপর হঠাৎ লণ্ঠনের আলোটা নিভে গেল, আর সঙ্গে সঙ্গে গাঢ় অন্ধকার ঘরটাকে গ্রাস করল। এই গাঢ় অন্ধকারের চাপে আমার বুকে কেমন একটা অস্বস্তি বোধ হতে লাগলো। আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে আসলো। তারপর আমি কিছু জানি না। পরের দিন সকালে মায়ের ডাকে আমার জ্ঞান ফিরল। মা আমায় চোখ খুলতে দেখে কাঁদতে লাগলো। চারপাশে তাকিয়ে দেখি ঘরের সবাই আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। ঠাকুরমা দেখি কোথা থেকে পুষ্প আর বেলপাতা নিয়ে আমার কপালে ঠেকিয়ে বলে উঠল, হে ঠাকুর, আমাদের রক্ষা করো, রক্ষা করো। ঠাকুরদা রাগান্বিত ভাবে চিৎকার বলে বলে উঠল, নিমাইকে কখন পাঠিয়েছি পাশের গ্রাম থেকে সাধু মহারাজকে নিয়ে আসতে, এখনো তার পাত্তা নেই। বিকেল হতে হতে বাবা আর সাধু মহারাজ ঘরে প্রবেশ করল। সবাই মহারাজের কাছে হাত জোর করে বসে পড়ল। ঠাকুরদা পুরো ঘটনাটা খুলে বললেন। ঠাকুরমা জল বাতাসা নিয়ে এসে সাধু মহারাজকে দিলেন। মহারাজ বললেন, মা, তোর ঘরে যে অশুভ শক্তি আছে রে মা, আমি যে তোর ঘরে ভোজন বা জল কিছু যে গ্রহণ করতে পারবো না। সাধু মহারাজ এইবার আসনে বসে চোখ বন্ধ করলেন। তারপর নিজের ঝুলি থেকে একটা বোতল বের করে হাতে একটু জল নিয়ে কি একটা নিজের মনে বিড়বিড় করে বলে জয় মা বলে চারিদিকে ছিটিয়ে দিতে লাগলো। তারপর বলল, ঠাকুরমার দিকে তাকিয়ে বললেন, মা, তোর ঘরের কিছুটা স্থান আমি আমার শক্তি দিয়ে বেঁধে দিয়েছি। আজ রাতে এইটুকু স্থানের মধ্যে থাকলে তোদের কিছু ক্ষতি হবে না, তবে সেটা শুধু আজ রাত্রিটুকু। ঠাকুরদা বলল, এর কোনো প্রতিকার নেই বাবা? সাধু মহারাজ ঠাকুরদার দিকে তাকিয়ে বলে উঠল, আছে জগা, এই গৃহ তুই ত্যাগ কর, এই গৃহ আর থাকার যোগ্য না। এই বলে সাধু মহারাজ ঘরে থেকে বেরিয়ে চলে গেল। বাবা ও মহারাজের পেছন পেছন গেল। সেই 3 রাত্রি সবাই ভয়ে এক জায়গায় শুল। লণ্ঠনের শিখা আজ আর কমানো হলো না। সবাই নিস্তব্ধে চারিদিকে তাকাচ্ছে, কেউই আতঙ্কে আজ ঘুমাতে পারছে না। অনেকক্ষণ কিছু না হওয়ায় আমার চোখটা একটু লেগে গেছিল। হঠাৎ রান্নাঘরের ভেতর থেকে কিছু মাটিতে ছুঁড়ে ছুঁড়ে ফেলার আওয়াজ শুনতে পেলাম, কিন্তু কেউ উঠে যাওয়ার সাহস দেখালো না। পরের দিন সকালে দেখি সব বাসনপত্র মাটিতে ছড়িয়ে পড়ে আছে। ঠাকুরদা বলল, সবার ভালোর জন্য এই বাড়ি আজই ছেড়ে দেব। তারপর
কিছুদিন গ্রামের মণ্ডলদের বাড়িতে আশ্রয় নেওয়া হলো। পরের দিন ঘোড়ামিকে ডেকে এই বাড়িটা বানানো হয়। আমি বলে উঠলাম, দাদু, ওই বাড়িটা এখনো কোথায় আছে? দাদু বলল, এখন শুয়ে পড়, কাল দেখিয়ে আনবো। পরের দিন সকালে দাদু দেখিয়ে নিয়ে এলো ওই বাড়িটাকে। এখন ওটা দেখতে সত্যি একটা ভুতুড়ে বাড়ি মনে হয়। অনেকটা জায়গা জুড়ে বাড়িটা তৈরি, চারিদিকে বড় বড় ঝোপঝাড়। বাড়িটার উপর একটা বড় বটগাছ জন্মেছে, তার থেকে বেরিয়ে আসা শেকড়গুলো নাগপাশের মতো জড়িয়ে রেখেছে বাড়িটাকে। তো বন্ধু, কেমন লাগলো এই গল্পটি? কমেন্ট করে বলবে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।